পাই দিয়েছে আমাদেরকে, ঠিক না ঠিক? ঘরের বদলে যেমন পাই দিয়েছে আমাদেরকেও কেমন পাই দিয়েছে, তাই না? তাই আমরা এই সুযোগ আর করে দেব না। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি কথা বলতে চাই, যেটা ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন, যুব সমাজকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, অন্ধকারে ভয় পেও না, আলো চালাবে যুবক অন্ধকার পালিয়ে যাবে যদি তুমি উঠে দাও। তাই অভিভাবকদেরকে বিশেষভাবে আমি বলতে চাচ্ছি, আমাদের সন্তানগুলোকে আধুনিক স্মার্ট নৈতিকতাবান হিসাবে গড়ে তুলে তাদেরকে আগামীতে তারা যেন রাষ্ট্র সংস্কার হয়, তারা যেন আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সাহায্য করে। যেমনভাবে সাহায্য করেছিল শহীদ আবু সাঈদ, যেমনভাবে সাহায্য করেছিল মুক্ত, যেমনভাবে সাহায্য করেছিল শহীদ সোহাগ, তেমনভাবে যেন আমাদের সন্তানগুলো যেন আগামী বাংলাদেশ করতে আমাদেরকে সাহায্য করতে পারে, আমাদের মুজিবুর রহমান মঞ্জুর স্যারকে সাহায্য সহযোগিতা করে, সেই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি শহীদ সোহাগের ছোট ভাই মাশরাফিকে অত্যন্ত হৃদয় বিদারক বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত শহীদ, আমাদের হাতে সুযোগ আছে। এই 1600 শহীদের বিচার যদি আমরা বাংলার মাটিতে করতে না পারি, তাহলে এই শহীদরা আমাদেরকে কখনোই মাফ করবে না। এই শহীদদের অভিশাপে ভবিষ্যতে আবারও কোনো না কোনো ফ্যাসিস্ট সরকার আমাদের উপর চেপে পড়বে, আবারও আমরা নির্যাতিত হব, নিপীড়িত হব, জুলুমের শিকার হব। এই অন্তর্বর্তীকালীন সরকারের বিচারহীনতা দিন দিন দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। প্রিয় সুধী, এই বিচারহীনতার কারণে স্বৈরাচার গোষ্ঠী এখনো ঘাপটি মেরে বসে আছে। বিচারহীনতার কারণে আজকে গোপালগঞ্জেও তারা আন্দোলনকারীদের উপর হামলা করার সাহস পেয়েছে। এভাবে চলতে থাকলে এই ফ্যাসিস্ট গোষ্ঠী বিভিন্ন জায়গায় আমাদের উপর হামলা করছে, যেখানে সুযোগ পাচ্ছে সেখানে হামলা করে বসছে, শুধুমাত্র এই বিচারহীনতার কারণে। সুতরাং আমরা অতি শীঘ্রই সংস্কার এবং নির্বাচনের আগে এই 1600 শহীদের বিচার নিশ্চিত করতে হবে। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা এই দাবি করছি। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যিনি আমাদের আজকের অনুষ্ঠানে আসন গ্রহণ করে আমাদের অলঙ্কিত করেছেন, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবি পার্টির, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু। জনাব মুজিবুর রহমান মঞ্জু ভাই তোমার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে আমাদের হৃদয়ের অত্যন্ত মূল্যবান সম্পদ শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকীর এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, এখানে উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, মা, বাবা, ভাই, বোনেরা, এমপি পার্টির সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ভাইস চেয়ারম্যান বৃন্দ, রংপুরের সর্বস্তরের নেতৃবৃন্দ, সাধারণ ভাই বোনেরা, সাংবাদিক বৃন্দ, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই দিনটা এমন একটা দিন, যে দিনের কথা ভাবলে এখনো আমাদের বুকে কম্পন উঠে। সেদিন যখন আমরা পত্রপত্রিকায় বা টেলিভিশনে সেই দৃশ্যটা বা মোবাইলে সেই দৃশ্যটা দেখেছিলাম, যে আমাদের প্রিয় সন্তান আবু সাঈদ তার বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সামনে দাঁড়িয়ে সে হাত প্রসারিত করে সে মূলত বলছিল পুলিশকে সরে যাওয়ার জন্য। সে মূলত চাচ্ছিল ছাত্রদের জীবনকে রক্ষা করার জন্য, এবং সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে সে পুলিশকে গুলি করতে নিষেধ করছিল যে আপনারা আর সামনে আগাবেন না। আপনারা দেখেছেন পুলিশ কি নৃশংসভাবে
তাকে এত কাছ থেকে গুলি করে তাকে হত্যা করেছে। পৃথিবীর ইতিহাসে কোথাও আপনারা এই ধরনের দৃশ্য দেখবেন না। আপনারা প্যালেস্টাইনে যদি তাকিয়ে দেখেন, ফিলিস্তিনেও দেখবেন ছোট ছোট শিশুরা সেনাবাহিনীর সামনে, ওই ইসরায়েলি বর্গ বাহিনীর সামনে ইট নিক্ষেপ করছে, ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে যাচ্ছে। সেখানেও দেখবেন তারা এত কাছ থেকে শিশুদেরকে বা মজলুম মানুষগুলোকে গুলি করেন না। কিন্তু আমরা অত্যন্ত অবাক হয়ে সেদিন দেখলাম যে আবু সাইদকে কত নৃশংসভাবে কত কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের দেশে পুলিশের একটা বিধান আছে, আইন আছে। পুলিশ সাধারণত মানুষকে এমন কোন গুলি করতে পারে না যেটা মানুষের মৃত্যু হয়। যদি কখনো তাকে গুলি করতে হয়, তাকে রাবার বুলেট ছুটতে হয়, এবং যদি কখনো রাবার বুলেটও ছুটতে হয়, সেটা তাকে পায়ের নিচের দিকে গুলি করতে হয়। কিন্তু আপনারা দেখেছেন আবু সাইদের সরাসরি বুকে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। আবু সাইদকে কেন গুলি করা হয়েছিল? আবু সাইদের মতো একজন সাহসী সন্তানকে কেন হত্যা করা হয়েছিল? তার জবাব আমরা পাই যখন আমরা দেখি শেখ হাসিনা সেই রেকর্ড কিছুদিন আগে আপনারা দেখেছেন বিবিসিতে প্রচারিত হয়েছে। সেই রেকর্ডে বলছে, আর অনেকগুলো রেকর্ড আছে আমরা শুনেছি, হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা। শেখ হাসিনা বলেছিল যাকে দেখা যাবে তাকে গুলি করে মারতে হবে, যাতে আর কেউ প্রতিবাদ করার সাহস না পায়, আর কেউ যাতে রাস্তায় নামার জন্য বেরিয়ে না আসে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আবু সাইদকে হত্যা করার পরে মানুষ কি ভয়ে ঘরে ঢুকে গেছে, না মানুষ আরো রাজপথে নেমে এসেছে? মানুষ আরো রাজপথে নেমে এসেছে। 52 সালের ভাষা আন্দোলনে আমরা দেখেছি মানুষকে গুলি করা হয়েছিল আন্দোলন দমন করার জন্য। 90-এর এরশাদ সরকারকে আমরা দেখেছি, নূর হোসেনকে গুলি করা হয়েছিল মানুষ যাতে ভয়ে আর রাস্তায় নেমে না আসে, আর যাতে কেউ প্রতিবাদ না করে। কিন্তু বাংলাদেশের মানুষ যারা অন্যায়ের বিরুদ্ধে, যারা ন্যায়ের জন্য সংগ্রামের জন্য বারবার জীবন দেয়, তারা অতীতে ওই ব্রিটিশ বাহিনীর কামানের সামনে দাঁড়িয়ে তারা জীবন দিয়েছে, ইতিহাস আছে। পাকিস্তানি সামরিক বাহিনীর সেনাবাহিনী গণহত্যা যেদিন করেছিল 25 মার্চ, তার পরদিন সারা বাংলাদেশ ফুঁসে উঠেছিল, স্বাধীনতার যুদ্ধের সূচনা হয়েছিল। সুতরাং শেখ হাসিনাকে, এই আবু সাইদ সহ আমার এই মায়েরা যারা এখানে বসে আছেন, আমার ভাইয়েরা বোনেরা যারা এখানে বসে আছেন, তাদের সন্তানদের হত্যার অপরাধে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে। শেখ হাসিনার যদি পতন না হতো, শেখ হাসিনা যদি পালিয়ে না যেতেন, তাইলে আজকে আপনারা আমরা যারা এখানে আছি, আমাদের অনেককে জেলখানায় যেতে হতো, আমাদের অনেককে আয়না ঘরে নিয়ে গুম করে খুন করা হতো। যে সমস্ত পরিবার শহীদ হয়েছে, তাদের পরিবারের উপর কত নির্মম নির্যাতন আসতো আপনারা কি কল্পনা করতে পারেন? আজকে যখন আমরা আবু সাইদের বাড়িতে গেলাম, দেখলাম হাজার হাজার মানুষ সেখানে গিয়েছে। আজকে আবু সাইদকে সবাই বীর হিসাবে স্মরণ করছে। আজকে আমার রংপুরের আরো যত ভাই বোনেরা শহীদ আছেন, তাদেরকে সবাই শ্রদ্ধা করে স্মরণ করছে। কিন্তু শেখ হাসিনা যদি আজকে শাসন ক্ষমতায় বসে থাকতেন, তাহলে কেউ ভয়ে এই সমস্ত শহীদ পরিবাররা তাদের পরিচয় প্রকাশ করত না। প্রিয় ভাই বোনেরা, এত বড় একটা নির্যাতন নিষ্পেষণের পরে যখন আমাদের বিজয় এসেছে, যখন আজকে আমরা সবাই মিলে কথা বলতে পারছি, আজকে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পাচ্ছি, প্রশ্ন হচ্ছে এখন আমাদের করণীয় কি? শেখ হাসিনা পালিয়ে গেছে,
এখন আমরা যে যার মতো খুশি মতো আচরণ করবো, না আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে? আমাদেরকে মনে রাখতে হবে, ইতিহাসে যারাই অন্যায় করবে, যারাই জুলুম করবে, তারা কেউই শেখ হাসিনার পরিণতির চাইতে অন্য কোনো পরিণতি তাদের জন্য নাই। আজকে আমরা যারা এই সুযোগ পেয়েছি কথা বলার জন্য, আজকে আমরা যারা রাজনীতি করার জন্য, বাংলাদেশকে বদলানোর জন্য, স্বপ্ন দেখার জন্য সুযোগ পেয়েছি, তাদেরকে এই সুযোগটা কাজে লাগাতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি কেউ কেউ এই সুযোগ কাজে না লাগিয়ে বরং এই সুযোগের অপব্যবহার করছে। সুযোগের অপব্যবহার করলে সুযোগ কি থাকে? থাকে না। আপনার শরীর যখন ভালো থাকে, আপনি যদি শরীরের যত্ন না নেন, শরীর খারাপ হয়ে যায় না? খারাপ হয়ে যায় তো। আজকে আমরা দেখছি 1 বছর যেতে না যেতে আমাদের ঐক্যে একটা ফাটল ধরানোর জন্য নানা রকমের চেষ্টা করছে। কেউ আছে কত তাড়াতাড়ি ক্ষমতায় যাবে, কেউ আছে কার অবদান বেশি এটা, কেউ আছে আরেকজনকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। আমরা এই পার্টির পক্ষ থেকে এই ধরনের তৎপরতা, এই ধরনের কার্যক্রমকে আমরা বলেছি, আমরা এটাকে সমর্থন করি না। আপনারা সমর্থন করেন? দেখেন, বিএনপি অন্য দলগুলোর বিরুদ্ধে বলছে, অন্য দলগুলো বিএনপির বিরুদ্ধে বলছে। কি বলছে? একে অপরের দোষ ত্রুটি দেখিয়ে নেতাদের নামে বিশ্বে উস্কানিমূলক স্লোগান দিচ্ছে। তো ভাই, আপনারা যখন সবাই একসাথে ছিলেন, একসাথে আন্দোলন করেছেন, তখন আপনাদের মনে ছিল না কে চাঁদাবাজ? তখন আপনাদের মনে ছিল না কে রাজাকার? তখন আপনাদের মনে ছিল না এই ছোট ছোট বাচ্চাগুলো, এদের কি অধিকার? এই ছোট ছোট আমাদের সন্তানেরা যখন ডাক দিয়েছে ঢাকা অবরোধ, যখন ডাক দিয়েছে ঢাকা মার্চ, যখন ডাক দিয়েছে যা কিছু আছে আপনারা বেরিয়ে আসেন, যখন তারা বলেছে কমপ্লিট শাটডাউন, তখন তো আপনারা কেউ প্রশ্ন করেন নাই যে তোমরা লেখাপড়া না করে তোমরা কেন রাস্তায় নামে আসছো, তোমরা কেন এত বড় আন্দোলনের ডাক দিচ্ছ, তোমাদের কথায় কেন আমরা ঢাকার শাটডাউন করবো, তোমাদের কথায় কেন আমরা বিদেশ থেকে টাকা পাঠানো বন্ধ করবো? এই প্রশ্নকে আমরা তখন তুলছিলাম? করি নাই। যখন বিএনপির লোকেরা আমাদের সাথে আন্দোলনে এসেছে, তখন তো আমরা বলি নাই যে আপনারা চাঁদাবাজ, আপনারা দখলদারিত্ব করেন, আপনাদের তো সাহায্য দরকার নাই, তখন কি আমরা বলছিলাম? যখন জামাতের লোকেরা আসছিল, তখন কি আমরা জিজ্ঞেস করছিলাম আপনারা রাজাকার না মৌলবাদী? প্রশ্ন করছিলাম? করি নাই। তাহলে সবার সহযোগিতা নিয়ে, যার যেখানে সাহায্য দরকার সবার সাহায্য নিয়ে আমরা এই দেশটাকে শত্রু থেকে মুক্ত করেছি। এখন কি আমরা একে অপরের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করব? না, আমরা এই দেশটাকে নতুন করে কিভাবে গড়া যায়, আর যাতে কেউ গুলি করে আমার ভাইকে না মারে, আর যাতে কেউ হেলিকপ্টার থেকে গুলি করে আমার সন্তানকে হত্যা করতে না পারে, আর যাতে কেউ আমার দেশের টাকা লুটপাট করে বিদেশে বেগম পাড়া না বানায়, আর যাতে কেউ আমার সন্তানকে ধরে নিয়ে গুম করে গায়েব করে না ফেলে। এটাই তো আমার আজকে চেষ্টা করা উচিত। কি বলেন, ঠিক না? এখনো আমার দেশে বৃষ্টি হলে বন্যায় পানি উঠে আমার দেশের মানুষের কষ্ট হয়। এখনো রোদে, গরমে, শীতে আমার দেশের গরিব মানুষ ফুটপাতে কষ্ট করে ঘুমায়, কত মশায় কামড় দেয় তাদেরকে, তার কোনো ঠিক ঠিকানা নাই। এখনো আমার একজন সন্তান অসুস্থ হলে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার আছে সন্তানকে সঠিকভাবে চিকিৎসা দিতে পারে না। সেই রকম একটা দেশে আপনি কি শাপলা নিবেন, না আপনি ধানের শীষ নিবেন, না দাঁড়িপাল্লা নিবেন, না ইগল নিবেন? এই ঝগড়া আগে
দরকার, না দেশের মানুষকে বাঁচানো আগে দরকার? আমরা এই জন্য এবি পার্টি গঠন করেছি। আমরা বলেছি এবি পার্টির অঙ্গীকার হবে এই রাষ্ট্রটাকে আগে জনগণের রাষ্ট্র বানাতে হবে, আমাদের সমস্যার সমাধান করতে হবে। আজকে যখন আমরা সবাই আবু সাইদের স্মরণ করার জন্য এখানে আসছি, সব দলের নেতারা আসছেন, সকল মতের মানুষরা আসছেন, কেউকে জিজ্ঞেস করছে আবু সাইদ মুসলমান না হিন্দু, বৌদ্ধ না খ্রিস্টান, এই প্রশ্নকে কেউ জিজ্ঞেস করেছে? করে না। আবু সাইদ কি বৌদ্ধদের জন্য জীবন দিয়েছে, না হিন্দুদের জন্য জীবন দিয়েছে, না ইসলামের জন্য জীবন দিয়েছে, না সমাজতন্ত্রের জন্য জীবন দিয়েছে? আবু সাইদ জীবন দিয়েছে মানুষের অধিকার এবং বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে। এই দেশের হিন্দুরা নির্যাতিত, বৌদ্ধরা নির্যাতিত, মুসলমানরা নির্যাতিত, বিএনপি নির্যাতিত, জামাত নির্যাতিত, এবিপার্টি নির্যাতিত। এদেশের প্রত্যেকটা মানুষকে আওয়ামী লীগ মানুষ হিসেবে স্বীকৃতি দেয় না, যার কারণে যখন জেলখানায় গিয়েছে আমরা দেখেছি সেখানে কোনো দলের ভেদাভেদ ছিল না, আমরা কেউ দলবাজি করি না। সেখানে এবি পার্টির আহ্বান হচ্ছে আগে এই রাষ্ট্রটাকে মানুষের অধিকারের রাষ্ট্র বানাইতে হবে। কেউ থাকবে 10 তলায়, কেউ থাকবে গাছতলায়, এটা হবে না। কেউ খাবে, কেউ খাবে না। এই রাষ্ট্রের সাথে আমরা হতে দেব না। এই রাষ্ট্রে প্রত্যেকটা মানুষকে 2 বেলা অন্তত খাওয়ার এবং পড়ার ব্যবস্থা করতে আমরা সেই অধিকার চাই। আমরা সেই অধিকার চাই। আমাদের সন্তান চিকিৎসার অভাবে, শিক্ষার অভাবে ওই রাস্তায় দাঁড়িয়ে হিরোইনচি হয়ে যাচ্ছে। আমাদের সন্তান স্কুলে যেতে পারছে না। আপনারা ঢাকা শহরে গেলে দেখবেন অনেক বড় লোক, অনেক বাড়ি গাড়ি, কিন্তু তার ছায়ার মধ্যে দেখবেন অনেক বস্তি আছে। সেই ছায়ার মধ্যে মানুষ রাস্তায় যখন ঘুমায়, ওই বড় লোকেরা গাড়ির দরজা জানালা বন্ধ করে গাড়ি থেকে ধোঁয়া বের করে রাস্তা দিয়ে চলে যায়। ওই ধোঁয়া কার নিঃশ্বাসের সাথে পেটের মধ্যে যায়, ফুসফুসের মধ্যে যায়। ওই রাস্তায় যে গরিব লোকটা শুয়ে আছে, ওই গরিব লোকটা জানে না, ওই গরিব লোকটা কোনোদিন জিজ্ঞেস করে নাই তোমার দরজা, তোমার গাড়ির জানালা বন্ধ, তোমার গাড়ির থেকে যে ধোঁয়া বেরোচ্ছে সেই ধোঁয়া খেলে আমি একটা খাবো না, তোমারও তো খাইতে হবে। সেই গরিব লোকটা কোনোদিন জিজ্ঞেস করছে? জিজ্ঞেস করে না। একটা ফকির গরিব লোক এসে দরজায় টোকাতে আমরা জানালা খুলি না। আমরা এই রাষ্ট্রের রাস্তা, এই রাষ্ট্রের বিদ্যুৎ, এই রাষ্ট্রের সবকিছু ভোগ করি, কিন্তু গরিব লোকটার জন্য রেখে যাই একটা বিষাক্ত ধোঁয়া। এই দেশে ধনী লোক বেশি না গরিব লোক বেশি? এই গরিব লোকেরা যদি একদিন বুঝতে পারে, এই গরিব লোকেরা যদি একদিন অনুভব করতে পারে এই গাড়ির ভিতরের লোকগুলো ছেড়ে দেওয়া ধোঁয়া ধীরে ধীরে আমাদের জীবনকে ধ্বংস করছে, তারা যদি একদিন সিদ্ধান্ত নেয় এই ধনী লোকদেরকে আর গাড়ির ভিতরে থাকতে দিব না, এই বড় বড় বাড়ির মধ্যে থাকতে দিব না, আমাদের মতো তাদেরকে আসে রাস্তায় ঘুমাইতে হবে। যদি তারা সবাই মিলে রাস্তায় একদিন নামে, বাংলাদেশের কোন ভবনে কোন দামি গাড়িতে কি আর মানুষ থাকতে পারবে? পারবে না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই গরিব লোকগুলোকে কেউ তার অধিকার সম্পর্কে সচেতন করে না, কেউ তাকে এই কথা বোঝায় না। এই রাষ্ট্রের মধ্যে তোমার যেরকম অধিকার, ওই ব্যক্তিরও সমান অধিকার। এই রাষ্ট্রের আলো বাতাসে তোমার যেরকম অধিকার, তার অধিকার। এই রাষ্ট্রে সেরকম একটা বিল্ডিং এ থাকার অধিকার আছে, তোমার অধিকার আছে। কিন্তু এই রাষ্ট্রের কাছে তুমি বলছে,
এই রাষ্ট্র তোমাকে সঠিক লেখাপড়া শিক্ষা দিতে সুযোগ থেকে বঞ্চিত করেছে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য যখন আমাদের এই সমাজ যখন অসম সমাজে পরিণত হয়, যখন সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়, তখন আবু সাইদদের জন্ম হয়। আজকে দেখেন না, শহর থেকে সবাই চলে আসছে গ্রামে, শত শত মাইল জার্নি করে সবাই যাচ্ছে সেই পীরগঞ্জে, গ্রামের মধ্যে দিয়ে আবু সাইদের কাছে হাজিরা দিচ্ছে, সেলিউট করছে। আবু সাইদকে সেলিউট করেছে, বলছে তুমি এই রাষ্ট্রকে রক্ষা করেছো, আমরা তোমার কাছে ঋণী, তোমার এই প্রসারিত হাত আমাদের স্বাধীনতার পতাকা, তোমার এই সাহসী উচ্চারণ আমাদের আগামী দিনের জাতীয় সঙ্গীত, তোমার দুহাত প্রসারিত করে আহ্বান, এই বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান। প্রিয় ভাই ও বন্ধুগণ, ভাই ও বোনেরা, সেজন্য বলছি এই পার্টি আপনাদেরকে আজকে সেই আহ্বান নিয়ে এসেছে। আপনারা দেখেছেন গোপালগঞ্জে আজকে এই গণ অভ্যুত্থানের নেতাদের উপর নৃশংসভাবে আক্রমণ করা হয়েছে। এই আক্রমণ তো আপনারা জুলাই আগস্ট করেছেন। আপনারা কি মনে করেছেন যে আক্রমণ করলে সব ঠান্ডা হয়ে যাবে? আপনাদের শিক্ষার জীবনেও হবে না। শেখ হাসিনার শিক্ষা তার মৃত্যুর আগ পর্যন্ত সে আর শিক্ষা গ্রহণ করবে না। সেই জন্য আজকে তার করুণ পরিণতি, নিজের দেশ থেকে পালিয়ে গিয়ে তাকে ভারতের অনুগ্রহের করে আজকে জীবন রক্ষা করতে হচ্ছে। যারা এখনো শেখ হাসিনার আদর্শে বিশ্বাস করেন তাদেরকে বলবো, শেখ হাসিনার ভুল আদর্শ আপনার পরিত্যাগ করেন, সন্ত্রাসের নীতি পরিহার করেন, মানুষের অধিকার নষ্ট করে গণতন্ত্র ধ্বংস করার রাজনীতি বন্ধ করেন, সঠিক শিক্ষা এগিয়ে আসেন। আমরা সরকারকে বলবো, গোপালগঞ্জে আজকে যে আঘাত, আজকে যে গণতন্ত্রের উপরে যে অত্যাচার ধ্বংসযজ্ঞ তারা করেছে, এর বিরুদ্ধে আগামী দিনে আবার ঐক্যবদ্ধ নতুন কর্মসূচি আমরা দিতে চাই। আমরা অনুরোধ করব, আগামী পরশুদিন দেশের সকল রাজনৈতিক দল আবার এক কাতারে আসেন, নিজেদের বিভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে আবার বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার আর কোন ঠাঁই আমরা রাখবো না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদেরকে বলবো, এই বিজয় থেকে আসেন আমরা সবাই শিক্ষা নেই। আমরা যে বিভেদ দেখতে পাচ্ছি, এই বিভেদ যদি এভাবে থাকে, তাহলে আগামী দিনে নির্বাচন হওয়ার আশঙ্কা, আমরা যে নির্বাচন হওয়ার যে স্বপ্ন আমরা দেখছি, আমি সেটা নিয়ে শঙ্কিত। আমার মনে হয় না দেশে খুব সুষ্ঠু নির্বাচন হবে। সুতরাং আমরা বলবো যে জুলাই অভ্যুত্থানের এই সুযোগকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার না করে আসেন রাষ্ট্র গঠনের সুযোগ হিসেবে আমরা কাজে লাগাই। এবং এই রংপুরের জনগণকে বলবো, আপনারা আবু সাইদের রক্তের অংশীদার, রক্তের উত্তরসূরি। এডি পার্টি যে আগামী দিনে একটা সমাধান ভিত্তিক রাজনীতির কথা বলছে, রাষ্ট্র পুনর্গঠনের রাজনীতির কথা বলছে, আমাদের সমস্যার সমাধান করে একটা স্বপ্নের, একটা কল্যাণমূলক রাষ্ট্রের স্বপ্ন দেখছে। সেই রাষ্ট্র গঠনের জন্য সবাই এবি পার্টির পতাকা তলে সমবেত হবেন। রংপুর থেকে এবি পার্টির বিজয়ের সূচনা আমরা করব, সেই আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি জিন্দাবাদ। অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, এবি পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব মজিবুর রহমান মঞ্জু ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি,
এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রংপুর মহানগর আহ্বায়ক জনাব অ্যাডভোকেট আব্দুর রউফ। জনাব অ্যাডভোকেট আব্দুর রউফ মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষ